আজ আমরা একটা টাইম মেশিনে চড়তে চলেছি। আমাদের যাত্রা শুরু হবে আজকের দিনে পশ্চিম মেদিনীপুরের একটা আপাত শান্ত নদীর ধারে। তারপর আমরা হাজার হাজার বছর পেছনে ফিরে যাব। দেখব কিভাবে এই নদী তার রুদ্র রূপে একটা আস্ত ভূখণ্ডকে কেটে আজকের এই অদ্ভুত গিরিখাত তৈরি করেছে, যা অনেকের কাছেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। আর সবশেষে আমরা আবার বর্তমানে ফিরে এসে দেখব এই জায়গাটা আজ মানুষের কাছে কি অর্থ বহন করে। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে গণগণি নামের এই জায়গাটা শুধু একটা ভৌগোলিক বিস্ময় নয়, এর সাথে জড়িয়ে আছে লোককথা, জীববৈচিত্র্য আর প্রকৃতির এক অদ্ভুত দ্বৈত চরিত্র। ঠিক তাই। চলুন এই আলোচনার মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের সেই রহস্যময় ভূমির গভীরে প্রবেশ করা যাক এবং বোঝার চেষ্টা করা যাক যে নদী এই শিল্পকর্ম তৈরি করেছে, সেই নদীই কি একে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। প্রথমেই জায়গাটার পরিচয়টা পরিষ্কার করে নেওয়া যাক। গণগণি, অনেকেই হয়তো নামটা শুনেছেন, কিন্তু এটা ঠিক কোথায় বা দেখতে কেমন সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। একদম। গণগণি হল পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ব্লকের মধ্যে পড়ে, আর এর পাশ দিয়েই বয়ে গেছে শিলাবতী নদী, মানে যে নদীটা এই পুরো বিস্ময়ের জন্মদাত্রী। কলকাতা থেকে দূরত্ব খুব বেশি নয়, মেরে কেটে ১৩৫-১৪০ কিলোমিটার। ওহ, মানে সপ্তাহান্তে একটা দিনের জন্য ঘুরে আসার জন্য একেবারে আদর্শ জায়গা। হ্যাঁ, একদম। আর ওই যে নামটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, এটা শুনলেই তো চোখে একটা বিশাল রুক্ষ লালচে পাথরের ছবি ভেসে ওঠে, যেমনটা আমরা আমেরিকার অ্যারিজোনায় দেখি। কিন্তু শিলাবতী তো একটা শান্ত ছোট নদী। এই তুলনাটা কি শুধুই নামের চমক, নাকি এর পেছনে সত্যিই কোনো মিল আছে? চমক তো বটেই, কিন্তু মিলও আছে। অবশ্যই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো বিশাল বা গভীর নয়, সেটা মাথায় রাখতে হবে। ওটা কলোরাডো নদীর কোটি কোটি বছরের কাজ, কিন্তু মূল ধারণাটা এক, ক্ষয়কার্য। ভাবুন, হাজার হাজার বছর ধরে জলের স্রোত একটানা নরম মাটির ওপর দিয়ে বয়ে চলেছে, অনেকটা ভাস্কর যেমন ছিনি দিয়ে ধীরে ধীরে পাথর কাটে, ঠিক সেভাবে। ফলেই ওই লাল মাটির খাড়া দেওয়াল, অদ্ভুত সব স্তম্ভ আর গভীর গিরিখাতগুলো তৈরি হয়েছে, যা দেখতে অনেকটা ক্যানিয়নের মতো লাগে। তাই দৃশ্যগত মিলের কারণে এই ডাকনামটা জনপ্রিয় হয়েছে। কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন বললে কি মানুষের প্রত্যাশা একটু বেশি হয়ে যায় না? কেউ হয়তো আমেরিকার মতো বিশাল কিছু আশা করে গিয়ে হতাশ হতে পারে। এই প্রশ্নটা খুবই সঙ্গত। তবে আমার মনে হয় নামের থেকেও বড় হল এর নিজস্বতা। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন তার বিশালতার জন্য বিখ্যাত, আর গণগণি বিখ্যাত তার গঠনের কারুকার্য আর রঙের জন্য। এটাকে হয়তো বাংলার মিনিয়েচার ক্যানিয়ন বললে আরও সঠিক হয়। তবে যে নামেই ডাকা হোক, এর ভৌগোলিক গুরুত্ব মানে অমল। আচ্ছা, তাহলে এই গঠন প্রক্রিয়াটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আপনি বললেন নরম মাটি। এখানকার মাটির কি বিশেষ কোনো চরিত্র আছে যা এই ক্ষয়কার্যকে এত সহজ করে তুলেছে? এখানেই গণগণির রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। এখানকার মাটি মূলত ল্যাটেরাইট প্রকৃতির। লোহার অক্সাইড বেশি থাকায় এর রং গাঢ় লাল বা কমলা, কিন্তু এর আসল বৈশিষ্ট্য হল এর গঠন। ভাবুন, ল্যাটেরাইট মাটিটা অনেকটা ঝুরঝুরে বিস্কিটের মতো। ঝুরঝুরে বিস্কিট? বেশ মজার তুলনা তো। হ্যাঁ, কারণ জলের সংস্পর্শে এলেই এটা খুব সহজে গলে যায় আর ভেঙে পড়ে। এই মাটির কণাগুলো একে অপরের সাথে শক্তভাবে লেগে থাকে না। সে কারণেই শিলাবতী নদীর সাধারণ স্রোতও হাজার হাজার বছর ধরে অনায়াসে এই নরম মাটিকে কেটে এত গভীর একটা গিরিখাত তৈরি করতে পেরেছে। শক্ত পাথর হলে হয়তো এটা সম্ভবই হতো না। আর এই লাল মাটির জন্যই বোধহয় সূর্যাস্তের সময় পুরো জায়গাটা এত নাটকীয় দেখায়। একদম। পড়ন্ত সূর্যের সোনালি আলো যখন এই লাল মাটির খাড়া দেওয়ালগুলোর উপর পড়ে, তখন মনে হয় যেন পুরো উপত্যকায় আগুন লেগেছে। রংটা অদ্ভুতভাবে বদলে যায়। এটা একটা অসাধারণ দৃশ্য। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ভূমিরূপ কিন্তু একদম স্থির নয়। এটা একটা চলমান ভাস্কর্য। এক মিনিট, তার মানে আমি যদি এই শীতে গণগণি যাই আর পরের বর্ষার পর আবার যাই, তাহলে আমি জায়গাটার সূক্ষ্ম পরিবর্তন নিজের চোখেই দেখতে পাব। এটা তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য হল সত্যি। আর এখানে শিলাবতী নদীর সেই দ্বৈত চরিত্রটা সামনে আসে, যা আমরা শুরুতে বলছিলাম। শুকনো মৌসুমে শিলাবতীকে দেখে মনে হবে একটা শান্ত, নিরীহ নদী। তখন তার প্রধান কাজ হল ক্ষয় হয়ে যাওয়া নুড়ি, বালি, পলি বয়ে নিয়ে যাওয়া।
কিন্তু বর্ষাকালে এই নদী ভয়ঙ্করী হয়ে ওঠে। তখন এর স্রোত আর জলের পরিমাণ দুটোই অনেক বেড়ে যায় নিশ্চয়ই। ঠিক তাই। বর্ষার প্রবল জলস্রোত তখন ওই ঝুরঝুরে ল্যাটেরাইট মাটির দেওয়ালকে আরও দ্রুত ক্ষয় করে। প্রতি বছর বর্ষায় গিরিখাতটা একটু একটু করে চওড়া হয়, গভীর হয়, নতুন ফাটল তৈরি হয়, পুরনো কোনো স্তম্ভ হয়তো ভেঙে পড়ে। অর্থাৎ যে নদী গণগণিকে জন্ম দিয়েছে সেই নদী প্রতি বছর একে একটু একটু করে ভাঙছে আর নতুন করে গড়ছে। তার মানে এটা শুধু একটা স্থির ভাস্কর্য নয়, এটা একটা জীবন্ত চলমান শিল্পকর্ম যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে আর ভেঙে যাচ্ছে। এটাই এর সবচেয়ে বড় বিস্ময়। প্রকৃতির এই অদ্ভুত শিল্পকর্ম দেখলে মনে হয় যেন এর পেছনে কোনো সচেতন শিল্পীর হাত আছে। আর যখনই মানুষ প্রকৃতির মধ্যে এমন অসাধারণ আর কিছুটা ভয় ধরানো সৃষ্টি দেখে, তারা তার সঙ্গে নিজেদের গল্প, নিজেদের বিশ্বাস জুড়ে দেয়। গণগণির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। এর ভৌগোলিক পরিচয়ের বাইরেও একটা বড় মানবিক গল্প আছে। অর্থাৎ লোককথা আর পুরাণের কথা বলছেন। এমন একটা প্রাচীন জায়গায় তো এ ধরনের গল্প থাকবেই। অবশ্যই গণগণিকে ঘিরে অনেক লোককথা প্রচলিত আছে। স্থানীয়দের বিশ্বাস এই জায়গার নির্জনতা আর অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ ঋষিমুনিদের সাধনার জন্য খুব উপযুক্ত ছিল। তাই প্রাচীনকালে বহু সাধক এখানে এসে তপস্যা করতেন। তবে সবচেয়ে জনপ্রিয় গল্পটা মহাভারতের সাথে জড়িত। মহাভারত, সেটা কিভাবে? একটা গল্পে বলা হয়, মহাভারতের যুগে পাণ্ডবরা যখন বারণাবতের যতুগৃহ থেকে বেঁচে ফেরেন, তখন অজ্ঞাতবাসের সময় তারা এই অঞ্চলে এসেছিলেন। এই গিরিখাতের মধ্যে থাকা ছোট ছোট গুহাগুলো নাকি ছিল তাদের সাময়িক আশ্রয়স্থল। এমনকি বলা হয়, ভীম বকাসুর নামে এক রাক্ষসকে এই অঞ্চলেই বধ করেছিলেন। বাহ, এটা তো জায়গাটার সাথে একটা অন্য মাত্রা যোগ করল। এই গল্পগুলোর কি কোনো ঐতিহাসিক প্রমাণ আছে? ঐতিহাসিক প্রমাণ হয়তো নেই, কিন্তু লোক বিশ্বাস আছে, আর সেটাই গুরুত্বপূর্ণ। সত্যি হোক বা না হোক, এই গল্পগুলো জায়গাটার সঙ্গে একটা পৌরাণিক গভীরতা যোগ করে। এর কাছাকাছি গণেশ আর শিবের পুরনো মন্দিরও রয়েছে। তাই স্থানীয় মানুষের কাছে এটা শুধু একটা ঘোরা জায়গা নয়, এটা একটা পবিত্র তীর্থভূমির মতো। তাদের আবেগ আর বিশ্বাস এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বোঝা যাচ্ছে ভূগোল আর পুরাণ মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। এবার একটু এখানকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে কথা বলা যাক। এমন একটা জায়গায় যেখানে নদী আছে, জঙ্গল আছে, উঁচু নিচু ভূখণ্ড আছে, জীববৈচিত্র্য কেমন হতে পারে? এখানকার ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রটা বেশ সমৃদ্ধ। যেহেতু জায়গাটা তুলনামূলকভাবে নিরিবিলি, তাই পশু পাখিদের বসবাসের জন্য বেশ উপযুক্ত। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, বিশেষ করে মাছরাঙা, বক, পানকৌড়ির মতো নদীকেন্দ্রিক পাখি। এছাড়াও শিয়াল, খরগোশ, বেজির মতো ছোট ছোট বন্যপ্রাণীও চোখে পড়ে। আর গাছপালা, ওই লাল মাটিতে কি বিশেষ ধরনের কোনো গাছ হয়? হ্যাঁ, এখানকার উদ্ভিদ জগতও বেশ বৈচিত্র্যময়। মূলত শাল, পেয়াল, মহুয়ার মতো গাছ দেখা যায়, যা এই অঞ্চলের বৈশিষ্ট্য। তবে নদীর ধারে কাশফুল আর বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদও জন্মায়। সব মিলিয়ে গণগণি শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয়, এটি একটি জীবন্ত প্রাকৃতিক আবাসস্থল। তাহলে পর্যটনের দিক থেকে এর গুরুত্ব নিশ্চয়ই এখন অনেক বেড়েছে। এখন তো অনেকেই সপ্তাহান্তে কংক্রিটের জঙ্গল ছেড়ে একটু অন্যরকম নিরিবিলি জায়গা খোঁজেন। গণগণি কি সেই তালিকায় জায়গা করে নিতে পেরেছে? অবশ্যই পেরেছে। বর্তমানে গণগণি বিশেষ করে কলকাতা আর তার আশেপাশের মানুষের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে। এর দুটো মূল কারণ: এক, এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আর দুই, এর শিক্ষাগত গুরুত্ব। শিক্ষাগত গুরুত্বের ব্যাপারটা একটু বিস্তারিত বলবেন। অনেক স্কুল কলেজ থেকে ভূগোলের ছাত্রছাত্রীদের এখানে ফিল্ড ট্রিপ বা শিক্ষামূলক ভ্রমণে নিয়ে আসা হয়। বইতে তারা যে ক্ষয়জনিত